নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। তবে যাত্রার শুরুতেই পাহাড়পুর মোড়ে পুলিশের সাথে কয়েক দফা তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কংগ্রেস নেতাকর্মীদের। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে এবছর পরীক্ষা দেবে প্রায় 26,000 পরীক্ষার্থী, জানালেন মাধ্যমিকের কনভেনার সুগত মুখার্জি। ধূপগুড়ির পর এবার জলপাইগুড়িতে সাত সকালে রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি শহর সেজে উঠেছে রাহুল গান্ধীর ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানারে। রাতের অন্ধকারে কে বা কারা রাহুল গান্ধীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে নষ্ট করে। সাত সকালে কংগ্রেসের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরে। কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান, রাহুলজি দেখুক রাজ্যের তথা জলপাইগুড়ির কি অবস্থা, এরকম ছেঁড়া ব্যানারই থাকবে। আজ রাহুল গান্ধী জলপাইগুড়ি শহরে এসেছিলেন। পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা শুরু করে কদমতলা হয়ে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান বলে জানা গেছে। নতুন করে তো কিছু বলার নেই। কালকে ধূপগুড়ির চত্বরে ছিঁড়ে দিয়েছে, পরশুদিন রাত্রে, কালকে রাত্রে জলপাইগুড়িতে ছিঁড়েছে, পতাকা নষ্ট করে দিচ্ছে। এগুলি কিছু কুরুচিপূর্ণ মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে, বলার কিছু নেই। তবে আজকে রাহুলজি আসছেন, কংগ্রেস কর্মীরা সেই ব্যাপারেই ব্যস্ত আছে। তো এই ছেঁড়াই থাকবে, এরকমই থাকবে। রাহুলজি দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা কি দেখবে, এই যে বর্তমান রাজনৈতিক সৌজন্য নৈতিকতার যে অবস্থাটা, সেটা একটু দেখুক। কোথায় 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 ছিঁড়া হয়। এই এখন দেখলাম যে শিল্প সমিতি পাড়ার মোড় টোরে ছিঁড়ে গেছে। তাহলে কি মানে এগুলো কেউ করছে? বুঝতে পারছি না কারা করছে, তবে যারা করছে তারা নিশ্চয়ই সুস্থ মানসিকতার লোক নন। এটাও তো আপনারা নিশ্চয়ই জানাবেন। প্রশাসনকে জানাবো, প্রশাসনকে জানিয়ে তো কোনো লাভ হয় না। প্রশাসন আর কি করবে, সবই তো উপরের নির্দেশে চলে। দেখা যাক আজকে কখন আসবেন উনি, কটা শুরু দুটোর মধ্যে চলে আসবেন। কোথার থেকে শুরু করবেন? পাহাড়পুর মোড়, ওখান থেকে তারপর পিডব্লিউডি, সেখান থেকে কদমতলা হেঁটে আসবেন, তারপরে আবার বাইকার শহরের মাঝখান থেকে রোড শো করে বেরিয়ে যাবেন। আহার করবেন দুপুরবেলা কোথাও? এখনো কথা আছে, উনি বাগডোগরায় নেমে তারপরে খাওয়া দাওয়া করবেন। কোথায় করবেন সেটা বলতে পারছি না এখনই। জলপাইগুড়িতে করবেন? বলতে পারছি না এখনই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। তবে এদিন যাত্রার শুরুতেই পাহাড়পুর মোড়ে পুলিশের সাথে কয়েক দফা তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কংগ্রেসের নেতা কর্মীদের। আজ একটি চাকরির পরীক্ষা থাকায় পুলিশের তরফে পরীক্ষা চলাকালীন গাড়ি সমেত সমর্থকদের পাহাড়পুর মোড় হয়ে প্রবেশে নিষেধ করা হয়। আর এই নিয়েই সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে কিছু সময় পর এই সমস্যা মিটে যায়। দুপুরে শিলিগুড়ির এনএইচপিসির বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন রাহুল গান্ধী। পাহাড়পুর মোড় হয়ে শহরের পিডব্লিউডি মোড়ে পৌঁছান তিনি। সেখান থেকে হুটখোলা গাড়িতে র্যালি শুরু করেন রাহুল। এদিন তার সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী, জয়রাম রমেশ ছাড়াও অন্যান্য কংগ্রেস নেতৃত্বকে র্যালিতে অংশ নিতে দেখা গেছে। এদিকে রাহুল গান্ধীকে দেখার জন্য পিডব্লিউডি মোড় থেকে শুরু করে থানা মোড়, ডিবিসি রোডের দুই ধারে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসেবে তার ছবি, কেউ বা ফুলের তোড়া তুলে দিয়েছেন। র্যালিটি এদিন কদমতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে রাহুল গান্ধী শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান। জলপাইগুড়ি শহরে আপনাদের কেন আমার ফ্লেক্স ছিটছে সেই উত্তরটাকে দিবে। কোঅপারেট করে যাচ্ছি, ফ্লেক্স ছিটছে, ইয়ে করছে, তারপরে আপনি প্রথম দিকে স্টেজ ভাঙিয়েছেন, তারপরে আপনি কোঅপারেট করছেন আমার সাথে। চেনেন আপনি
কিন্তু আমরা তো কোঅপারেট করতেছেন বেশি, আমরা শান্তিপূর্ণভাবে হাইটাইটে যাব না, এইটুকু দায়িত্ববোধ আছে বলে আমরা এত কথা বলবেন না, এত কথা বলবেন না। আমরা কোনো গাড়ি ঢুকাচ্ছি না, পয়দল যাবে, কোনো গাড়ি পয়দল যাবে, দরকার হলে গাড়ি ঢুকায় নিয়ে যাবো, দেখি কে আটকায়। আমরা বহুত প্রোটোকল মানছি, ভিআইপিটা আমাদের ভিআইপি, আপনারা কোনো রকম বুঝে নিচ্ছি, বহুত প্রোটোকল মানছেন মশাই। ফ্লেক্স ছিনে দিচ্ছে, অসভ্যের মতন কাজ হচ্ছে। সমস্যা নেই, ভিআইপি আসার ঠিক আগে আমরা আবার আমাদের ভিআইপি তো, ভিআইপিটা আমাদের আমাদের একটা দায়িত্ব আছে, আপনারও আপনার দায়িত্ব, আমার দায়িত্ব আছে, আমরা বন্ধ করে রাখবো, বন্ধ করে দেবো। এখন যান, আমরা 1:30টার মধ্যে গিয়ে ওখানে জড়ো, রাস্তা ক্লিয়ার করব। বিভিন্ন জায়গা থেকে আসছে, গ্রামগঞ্জের থেকে আসছে, এরা কি করবে, কি দেখবে বলে, কি দেখবে তাদের? চলো কি করে, এটা তো জোর ব্যবস্থা, না কোনো মিছিলও নাই, কিচ্ছু নাই, হাঁটতে হাঁটতে যাবো আমরা। বন্ধ করে দেবো, একটা জায়গায় বন্ধ করে দেবো। এএসএল মিটিংয়ে যেটা নির্দিষ্ট হলো সেটা তাহলে আপনারা মানছেন না। আপনি তো টোটাল রাস্তাটা বন্ধ করেননি, বাইকগুলো তো চলছে, যাতে এই লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, সব ব্যাগ ঢুকায় পকেটে ঢুকায় চলে যাবে। হাটে হেঁটে যাও, গাড়ি যেতে দিচ্ছে না। সাধারণ লোকের মতোই যাচ্ছে, আপনি সাধারণ কোনো লাউডস্পিকারও নেই, কোনো আচ্ছা 100 কেন আপনি এদের আটকাবেন? আমাদের বলা আছে 2টোর পরে, আমাদের না সঙ্গে না কথা না, হলো। দুটোর পরে কোথাও লেখা নেই। না না না, করতে পারি না, বিরোধীরা হাঁটো, বিরোধীরা হাঁটো। দাদা মাইক চালাচ্ছি না, মাইকে কথা বলছি না, মাইক নেই, মাইক নেই, কিচ্ছু নেই। আমরা হেঁটে যাচ্ছি, আপনারা যতই ঝামেলা করুন, আমি যেতে দিতে পারবো না, 2টোর পরে যাবেন। আপনি আমরা যাবই, আমরা যাবই, আমরা যাবই, আমরা যাবই, আমরা যাবই, একদম না। আমরা কোঅপারেট করছি না। এই কোঅপারেট না নদী দিলে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করো। কাজ নেই, কম্ব নেই, সকালবেলা বেরিয়ে পড়েছে। যে ফ্লেক্স ব্যানার ছিল তখন তো দেখা যায়নি, কোনো ভিজিল করেনি। আমরা এসপি সাহেব, মহামান্য এখানকার এসপি সাহেবকে আমরা মেল করেও পাঠিয়েছিলাম, আমাদের নববেন্দু পাঠিয়েছিল। তা সত্ত্বেও আমরা দেখলাম যে সেখানেও কালি ছিটানো হয়েছে, এ হয়েছে, সবই আপনারা দেখেছেন, সকাল থেকেই খবর করছেন। ওরা যা ইচ্ছে তাই করুক, ন্যায়ের বিরুদ্ধে তো মানে অন্যায় দাঁড়িয়ে আছে, তাই অন্যায়ের বিরুদ্ধে এবার ন্যায় দাঁড়াবে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে। অন্যায়ের সাথে যে ন্যায়ের লড়াই সেটাই হবে। এবং দেখুন যারা এখানে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে, এটা বুঝে নিতে হবে। এখন পুলিশ কি বলছিল? পুলিশ অনেক কিছু বলছে, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা তাদেরকে বলেছি আপনারা আপনাদের প্রোটোকল মেনটেন করুন, আমরা একটা ন্যাশনাল পার্টি, আমাদের একটা প্রোটোকল আছে, সিস্টেম আছে, সেটা আমরা মেনটেন করব। পুলিশ কি আপনাদের 1:30টার সময় টাইম দিয়েছিল ঢোকার জন্য শহরে? পুলিশ কখনো বলছে 12:30, কখনো বলছে 1টা, কখনো বলছে, আসলে ওরা নিজেরাই জানে না কি করবে। আসলে খবরটা ঠিক করে আসেনি, হয়তো হতে পারে কোথাও গ্যাপ হয়ে যেতে পারে, টাওয়ার প্রবলেম। সুদূর বাঁকুড়া থেকে এক কংগ্রেস কর্মী জলপাইগুড়িতে এসে রাহুল গান্ধীর হাতে উপহার তুলে দিলেন। একই ফ্রেমে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবী। সুদূর বাঁকুড়ার কোতলপুর থেকে কংগ্রেসের এক কর্মী উজ্জ্বল চন্দ্র জলপাইগুড়িতে এসেছেন রাহুল গান্ধীর হাতে এই ছবি তুলে দিতে। জলপাইগুড়ি শহরে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে আজ পাহাড়পুর মোড়ে তিনি এই ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। এদিন দুপুরে পাহাড়পুরে রাহুল গান্ধীর কনভয় পৌঁছলে উজ্জ্বলবাবু এই ছবি নিয়ে এগিয়ে যান। সূত্রের খবর, এদিন ছবিটি রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। হাতে একটা ছবি দেখা যাচ্ছে, কিসের ছবি এবং কি করবেন আজকে? আমি রাহুল গান্ধীজি তথা কংগ্রেসের ডাইহার্ট সাপোর্টার আছি। আমার বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে। তো ওখানে মা সারদা দেবীর জন্মভূমি, আর তার পাশের গ্রামে হচ্ছে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মভূমি, তো কামারপুকুর গ্রামে। আর বিবেকানন্দ উনি যেভাবে গোটা ভারতবর্ষকে একত্রিত করার জন্য আজকে এর আগে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তর করেছেন, আবার পূর্ব থেকে পশ্চিম করছেন, তো ওনার কাছে এই তিনটে খুব প্রাসঙ্গিক। সেই কারণে আমি এই তিনটি ছবি একসাথে নিয়ে এসেছি ওনাকে দেবো বলে। উনি আমার ইন্সপিরেশন। কোন জায়গাটায় আছেন, নিয়ে আসছেন, কোথায় দেবেন আজকে, কোন জায়গাটায়? আজ এখানে দেবো, পাহাড়পুরে। পাহাড়পুর মোড়ে। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল চন্দ্র। কোথায় বাড়ি বললেন? বাঁকুড়া জেলার কোতুলপুর। 28শে জানুয়ারি অর্থাৎ রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। রাহুল গান্ধী এবং তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে টালবাহানা সেই সকাল থেকেই শুরু হয়। প্রথমে জানা যায় তিনি পাহাড়পুরের ধাবায় খেতে আসছেন না, যা শুনে বরুলি রান্না বাতিল করেন জেলা কংগ্রেস নেতৃত্ব।
সেই সঙ্গে সর্বভারতীয় কংগ্রেস নেতাকে না দেখার আক্ষেপে মুড়ছে ধাবায় কর্মরতরা। ধাবা থেকে পাহাড়পুর মোড় পৌঁছতেই দেখা গেল অন্য ছবি। সেখানে কংগ্রেস কর্মীরা যারা বাইরে থেকে আসছেন তাদের গাড়ি নিয়ে শহরে ঢুকতে বাধা দেওয়া হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। সেখানে তৎক্ষণাৎ ছুটে যান জেলা কংগ্রেস নেতারা। পুলিশের সাথে কথা বলে ডুয়ার্স থেকে আসা গাড়িগুলোর শহরে ঢোকার অনুমতি চাওয়া হলে পুলিশের তরফে জানানো হয়, আগেই বলে দেওয়া হয়েছিল যে পুলিশি পরীক্ষা এবং শহরের যানজট এড়ানোর জন্য বাইরে থেকে কোনো গাড়ি শহরে ঢুকবে না। জেলা কংগ্রেস নেতৃত্ব পুলিশের কথা মেনে ডুয়ার্স থেকে আসা এদের সমর্থকদের পায়ে হেঁটে শহরে ঢোকার নির্দেশ দেন। দুপুর 2:30 নাগাদ নিজের কনভয় নিয়ে পাহাড়পুর দিয়ে শহরে প্রবেশ করেন জাতীয় কংগ্রেসের অন্যতম মুখ রাহুল গান্ধী। তাকে একবার দেখার জন্য যারা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তাদের নিরাশ করেননি তিনি। কখনো হাত নেড়ে, কখনো বা হাত জোর করে অভিবাদন জানান তিনি। ওই পাহাড়পুর মোড়েই গাড়ির ভেতর থেকে এক ভক্তের হাত থেকে উত্তরীয় হাতে নেন তিনি। এছাড়া কাউকেই বেশি আশেপাশে ঘেঁষতে দেয়নি তার নিরাপত্তা রক্ষীরা। পাহাড়পুর মোড় থেকে আসাম মোড় পর্যন্ত রাস্তার দুধারে রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষের ঢল যেন জনসমুদ্র। বৃদ্ধ ভাতা না পাওয়ার অভিযোগ নিয়ে রাহুল গান্ধীর শরণাপন্ন হলেন সানুপাড়া এলাকার কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। রাহুলজি, আমরা বৃদ্ধ ভাতা পাচ্ছি না, এমনই ব্যানার সামনে নিয়ে রাহুল গান্ধীর শরণাপন্ন হলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত সানুপাড়া এলাকার বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। এদের মধ্যে কারো বয়স 105, আবার কারো বয়স 79 পেরিয়েছে, কিন্তু ওল্ড এজ পেনশন থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ। রবিবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে এই মর্মে একটি দাবিপত্র ও ফুলের মালা দেওয়ার জন্য জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তারা। এদিন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রাটি পোস্ট অফিস মোড় এলাকায় এলে এই দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বঞ্চিতদের মধ্যে কেউ কেউ জানান এখনো তারা বৃদ্ধ ভাতা পাননি। আজ রাহুলজির কাছে দাবিপত্র তুলে দিতে এসেছেন যাতে এই সমস্যার সমাধান হয়। সানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানান, সানুপাড়া এলাকার প্রায় 70 জন বৃদ্ধ বৃদ্ধা ও বিধবা তারা পাওনা ভাতা পাচ্ছেন না। এই দাবিতে আজ রাহুল গান্ধীর কাছে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় বলে জানান তিনি। কত হবে রে? এখন কত বয়স? 105। আপনি বৃদ্ধ ভাতা পান না? না, কোনোদিন পাই নাই কোনোদিনও। পাই তো, এই যে কাগজটা দেখেন না। এখন কি করে চলে আপনার? এখন ওই যে মেয়ে খোয়ায়, মেয়ে তো বর মারা গেছে, আমার তো ছেলে নাই। আজকে কার কাছে দাবি জানাতে আসছেন? ঠিক আছে। আপনার বাড়িটা কোথায়? বাড়ি সানুপাড়ায়। এরকম কতজন মানুষ আছে? অনেক লোক আছে, অনেক লোক। এটা কোন অঞ্চল জলপাইগুড়ি? খড়িয়া অঞ্চল। খড়িয়া অঞ্চল। এই যে বার্ধক্য ভাতা পাচ্ছেন না, আপনাদের চলছে কি করে? কি করব, কোন রকম কাজ কাম করি, মানুষের বাড়িতে খাই, হাজিরা বাজিরা করি, অনেক বিভিন্ন ধরনের কাজ কাম করি, জীবনটা বাঁচাইতে হবে। কি আশা রাখছেন রাহুল গান্ধীর কাছে? এই আশা করি আছে যে আমাদের দয়া করি, আমাদেরকে বৃদ্ধ ভাতা করি দেয়। আজকে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে ন্যায় যাত্রা করছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সানুপাড়ায় যে 70 জন বৃদ্ধ এবং বৃদ্ধারা যে ন্যায্য যে দাবি বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে বঞ্চিত, তাদের 70 জনের বৃদ্ধ এবং বিধবা ভাতার দাবিও আমরা তার রাহুল গান্ধীর কাছে তুলে ধরলাম। মানে কি করলেন? আমরা একটা দাবিপত্র দিলাম এবং যে বৃদ্ধ এবং বিধবারা ছিল তারা শারীরিকভাবে সকাল থেকে রাহুল গান্ধীজির অপেক্ষা করছেন ফুলের মালা দিয়ে এবং একটি হোর্ডিং নিয়ে। তো রাহুল গান্ধী আমাদের দাবিপত্রটি গ্রহণ করেছেন। আমরা যেটা করলাম যে আবেদনপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারকে এখনও পর্যন্ত বৃদ্ধ এবং বিধবা ভাতাগুলো দিচ্ছে না। আমরা ভারতবর্ষের সর্বস্তরে একদম জাতীয় কংগ্রেস দলের সর্বস্তরের যে সর্বোচ্চ নেতা তার হাতে আমাদের এই দাবিটা তার হাতে তুলে ধরতে পারলাম। কিভাবে সমাধান হবে? ওনাকে দিলে আপনারা কিভাবে মনে করছেন সমাধান হবে? অবশ্যই উনি সংসদে এই দাবিটা তুলে ধরবেন, তাতে করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এটা সহানুভূতির সাথে এই বৃদ্ধ এবং বিধবাদের যে ভাতাগুলো বঞ্চিত, যারা 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তারা এখনও পাচ্ছে না, তাদেরটা অবশ্যই তারা সরকার এটা ভাববেন। আপনার নাম পরিচয় বলুন। গণেশ ঘোষ, পঞ্চায়েত সদস্য এবং জেলা যুব ইনটাকের সভাপতি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দোসরা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। জলপাইগুড়ি জেলা থেকে এবছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 26,000 ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে ছাত্রের সংখ্যা প্রায় 10,500 এবং ছাত্রীর সংখ্যা প্রায় 15,000। মোট ভেন্যু থাকছে 97টি, যার মধ্যে মেন সেন্টার 21টি এবং সাব সেন্টার থাকছে 76টি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবছরের মাধ্যমিকের কনভেনর সুগত মুখার্জি জানান, গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবছরও সিসি ক্যামেরা সহ যে ধরনের নিয়ম ছিল সেগুলোই থাকছে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধাও থাকছে সিক বেড ডাক্তারি পরিষেবাও। তিনি আরো জানান, গত বছর হাতির হানায় এক ছাত্রের মৃত্যু হয়েছিল, যা খুবই দুঃখজনক ঘটনা ছিল। আর তাই এবছর বিভিন্ন জঙ্গল এলাকায় হাতি করিডোর চিহ্নিত করে ছাত্রছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে পর্ষদ। আগামী 2 ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই যে জীবনে সফল হোক তারা। এবছরের মাধ্যমিক জলপাইগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000-এর কাছাকাছি। তার মধ্যে মেল স্টুডেন্ট আছে 10,750 মতো, আর ফিমেল স্টুডেন্ট হচ্ছে আপনার 15,000-এর মতো। তো এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে আমাদের জেলায়। আর গতবারের ন্যায় এইবারও আমাদের যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো এবারও থাকছে। যেমন প্রত্যেকটা স্কুলে সিসিটিভি, সিক রুম, ক্লোক রুম, প্লাস আপনার সিভিক পুলিশ বাইরে থাকবে, ইন্সপেক্টররা ভেতরে থাকবে, এবং প্রত্যেকটা স্কুলে যাতে যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ থাকে এবং সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোভাবে থাকে, সেগুলো আমরা ব্যবস্থা এবার সঠিকভাবে করেছি। আর স্পেশাল যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাতিপ্রবণ যেগুলো এলাকা, গত বছর একটি ছেলে হাতি হানায় মৃত্যু ঘটে এবং সেটা খুবই মর্মান্তিক। আমাদের এইবারও সেটা মনে হচ্ছে বারবার। তো এবার যেন সেই ঘটনা না ঘটে সেই ব্যাপারটা আমরা আগাম ব্যবস্থা নিয়েছি। প্রতিটা হাতি করিডোর চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে যে কীভাবে এই ব্যাপারগুলোকে টেক কেয়ার করা যায়। আর আপনাদের ভেন্যু কাটা রয়েছে, ভেন্যু এবার টোটাল 97 ভেন্যুস, তার মধ্যে 21টা মেইন সেন্টার আর 76খানা আপনার সাব ভেন্যুস। স্পর্শকাতর কোনো বুথ, স্পর্শকাতর বুথের চিহ্নিতকরণ চলছে, ভেন্যুগুলো এখনও কমপ্লিট হয়নি। আচ্ছা, তো এই বছর তো মাধ্যমিকটা হঠাৎ একটা সময় পরিবর্তন করা হলো, এক্ষেত্রে কি মনে হয়? এক্ষেত্রে এই ব্যাপারটা টোটালি পর্ষদের বিষয়, এই বিষয়ে আমি বলতে পারব। দুই ভাইয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে চোখের জলে।
এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্র কৌশিক এবং কমল। সম্পর্কে তারা ভাই ও দাদা। এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না এই দুই ভাই। তাদের বাড়ি পাহাড়পুর এলাকায়। কিছু কারণের জন্য তারা সময় মতো রেজিস্ট্রেশন হবার পর ফর্ম ফিল আপ করতে পারেনি, যার জন্য তারা অ্যাডমিট নিতে পারেনি। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে এই দুই ছাত্রের কোনো খোঁজ খবর নেয়নি বলে তাদের বাবা অভিযোগ করেছেন। কৌশিকের বাবা জানান তারা সঠিক সময়ে ফর্ম ফিল আপ করতে পারেনি, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো খোঁজ খবর নেয়নি। ফোন নম্বর থাকা সত্ত্বেও কোনো যোগাযোগ করেনি তাদের সাথে, ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাথে বারবার যোগাযোগ করা হলেও বিদ্যালয় থেকে সরাসরি জানানো হয়েছে এবছর তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। এবছরের মাধ্যমিকের কনভেনার সুগত মুখার্জি জানান বিষয়টি পর্ষদে জানানো হয়েছে। সোনাউল্লাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনে জানান সঠিক সময়ে রেজিস্ট্রেশন না করার জন্যই আমরা তার অ্যাডমিট দিতে পারিনি। পারবা না, তোমরা কতটা খারাপ লাগছে? অনেক খারাপ লাগছে। যোগাযোগ করোনি? সবাই শুনোনি যে মাধ্যমিকে অ্যাডমিট দিয়েছে, তোমরা যোগাযোগ করোনি? যোগাযোগ কি, স্কুলে তো যাইতে পারি নাই। পরে যখন রেজাল্টের দিন আমরা গেছিলাম তখন তো আর কিছু বলেনি। তাহলে কি করবে এখন? আর কি করব, বাবা মা চেষ্টা করতেছে। আর স্কুলে তো গিয়েছিল বাবা মা, এখন গার্জিয়ান যা করবে তাই। পড়াশোনা করেছিল, প্রিপারেশন ছিল? হ্যাঁ, প্রিপারেশন করেছিলাম, আর এখন তো রেজিস্ট্রেশন কার্ড নেওয়া হয়নি, বানানো হয়নি, অনেক কষ্ট লাগছে। ওরা কারা? আমার ভাগিনা হয় কৌশিক রায়, আর কমলেশ রায় আমার ছেলে। কি হয়েছে আসলে? ওরা মাধ্যমিকের কি অ্যাডমিট পাচ্ছে না? ওরা টেস্ট পরীক্ষা দিছে, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে ছোটো ছেলেটা আমার ওই হাম হয়েছে, তারপর 4-5 দিন স্কুলে যাইতে পারেনি। আর ওই ভাগিনাটা কী কারণে যে যায়নি, আমি তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপরে যোগাযোগ করেনি। তারপরে তো স্কুল পড়ে আবার স্কুল গেছে, কিন্তু স্কুল গেছে মাস্টারও বলে নাই, আর এদের কাছে সই নিছে 2-3টা করে, কিসের জন্য সই নিছে। ওরা ভাবে যে আমার হয়ে গেছে, এরা বুঝতেই পারেনি যে এডমিট কার্ড ওটা কী জিনিস। কবে জানলেন? ওইটা 24 তারিখে এরা যখন স্কুল যায় এডমিট কার্ড আনার জন্য, তখন জানতে পাইছি। তো কী করবেন এখন? এখন তো হেড স্যারের সঙ্গে যোগাযোগ করছি, অনেক করলাম। আজকে হেড স্যার বললো যে আর তো উপায় নেই, সামনের বার ছাড় আর দেওয়া যাবে না। কিন্তু আমার জান প্রাণ দিয়ে একটা চেষ্টা আছে কি, যেইভাবে হোক ছেলে দুটা যেন পরীক্ষা দিতে পারে। খুব খারাপ লাগছে যে, খুব খারাপ লাগছে। গাফিলতি কার? কারণ ওদের নাম্বার দেওয়া ছিল, স্কুল থেকে বলেনি কিছু? স্কুলের নাম্বারও দেওয়া ছিল, যে মাস্টারমশাই দায়িত্বে ছিল আর কি, ওরই গাফেলাতি। বলে নাই কিছু? উনি কিছু বলেনি। স্কুলকে বলেছেন বিষয়টি? হেড স্যারকে বলছি। কি বলে হেড স্যার? তখন শিলিগুড়ি হেড অফিসে পাঠাইছিল, আজকে ওখানে গেছে, ওখান থেকে বলছে যে এটা তো তোমাদের কাজ না, এটা তো হেড স্যারকে আসা উচিত, তারপরে স্কুল থেকে যাওয়া উচিত। স্কুল গেলে হবে? বলছে যে স্কুল থেকে যোগাযোগ এটা করবে, এটা গার্জিয়ান আসলে হবে না, এ কথাই বললো। কি করবেন তাহলে? যোগাযোগ করবেন? যোগাযোগ তো আজকে হেড স্যারের সঙ্গে করছি, হেড স্যার তো আজকে না বলে দিছি, বলছি যে এই বছর আর হবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অজিত রায়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পাহাড়পুর, ঘাসিপাড়া। সোনাউল্লাহ স্কুলের ছাত্র? সোনাউল্লাহ স্কুলের ছাত্র। মমতা আর কংগ্রেসের লক্ষ্য এক, জলপাইগুড়িতে বললেন জয়রাম রমেশ। ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে জলপাইগুড়িতে পৌঁছান সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় গ্রাম উদ্যোগ মন্ত্রী জয়রাম রমেশ। রাহুল গান্ধীর যাত্রা শুরুর আগে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশের অন্যতম এই প্রবীণ গান্ধীবাদী নেতা জানান ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, কারণ এই জোট তৈরির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকার অন্যতম কারণ এবং কংগ্রেসের উদ্দেশ্য এক স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অপরদিকে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পুনরায় রাজনৈতিক তাবু বদল প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ জানান রাজনীতিতে নীতিশ কুমার হলেন গিরগিটিদের নেতা।
ওনার সম্পর্কে আমি খুব ভালো জানি। আসলে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামীকাল বিহারে পৌঁছাবে, তাতে আতঙ্কিত নীতিশ কুমার সহ মোদি, অমিত শাহ। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই নীতিশ কুমার এই ম্যাজিক দেখালেন, যার আসল সৃষ্টিকর্তা মোদি এবং অমিত শাহ। तो आज जलपाईगुड़ी और सिलीगुड़ी, रात को उत्तर दिनाजपुर, परसों रात को हम वापस लौट आएंगे मालदा, और बाद में मालदा, मुर्शिदाबाद और बीरभूम। तो मैं उम्मीद करता हूँ आप लोग हमारे साथ रहेंगे और रोज मैं आपको ब्रीफिंग देते रहूँगा। सर और एक चीज, आज से ममता बनर्जी 4 दिन के दौरे पे हैं नॉर्थ बंगाल। देखिए, ममता बनर्जी मुख्यमंत्री है, मुख्यमंत्री कहीं भी जा सकती है। मुख्यमंत्री समीक्षा करती है, जो कार्यक्रम है, जो स्कीम है, जो प्रोजेक्ट है, उनका रिव्यू करना उनका कर्तव्य बनता है। और हम जानते हैं कि बीजेपी सरकार ने पश्चिम बंगाल के साथ कितना भेदभाव किया है। मनरेगा के लिए धनराशि नहीं भेजी है, अलग अलग ग्रामीण विकास कार्यक्रमों के लिए उन्होंने वित्तीय समर्थन नहीं दिया है। तो वास्तविक है कि राज्य के मुख्यमंत्री अलग अलग जिले में जाती हैं और समीक्षा करती हैं, अधिकारियों से मिलते हैं। तो मैं नहीं समझता हूँ इससे हमें कुछ चिंता करनी चाहिए। तो उन्होंने पहले ही कहा है, बीजेपी को हराना मेरा मकसद है, मैं उसमें पूरी तरीके से कोई कदम नहीं छोड़ूंगी। वही भावना के साथ भारत जोड़ो न्याय यात्रा अभी वापस पश्चिम बंगाल में प्रवेश किया। सर और एक बात, सिलीगुड़ी में जो प्रोग्राम जनसभा हो रहा है, हाँ, उसका परमिशन मिला है? पद यात्रा के बाद जनसभा होगा। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জানুয়ারি মাসের 29 এবং 30 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনোসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়।
সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে সম্পন্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে নেচার অ্যান্ড স্টাডি ক্যাম্প। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীদের ট্রেকিং এবং নেচার স্টাডি ক্যাম্প সম্পন্ন হলো। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের 51 জন শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে একদিনের ট্রেকিং এবং নেচার স্টাডি ক্যাম্পের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলার মেটিলি থানার অন্তর্গত ইয়াংটং এবং লালিগুড়াস অঞ্চলে অনুষ্ঠিত হয় এই ট্রেকিং এবং নেচার স্টাডি ক্যাম্প। কলেজের ছাত্রছাত্রীরা এদিন ইয়াংটং থেকে মূর্তি নদী ধরে হাঁটা শুরু করে লালিগুড়াসে পৌঁছায়। সেখান থেকে আবারও পাহাড়ি পথে তারা ইয়াংটংয়ে ফিরে আসে। পথে এই অঞ্চলের ফ্লোরা এবং ফনা সম্বন্ধে তাদের অবহিত করা হয়। ট্রেক সাইন এবং অ্যাডভেঞ্চার ইকুইপমেন্টসের ব্যবহার সম্বন্ধেও ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতি পর্যবেক্ষণের পাশাপাশি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যেই এই ট্রেকের আয়োজন বলে জানিয়েছেন কলেজের শিক্ষক এবং এনএসএস ইনচার্জ শ্রীমতী পায়েল দে। আমরা নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের এনএসএস ইউনিট থেকে এসেছি। আমরা আজকে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব জলপাইগুড়ির সাথে একটা ওয়ান ডে ট্রেকিং ক্যাম্প, নেচার অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম, যেখানে ট্রেকিং তো আমাদের খুব সুন্দর হয়েছে। আমরা অনেকেই জানি না যে আমাদের এত সুন্দর স্পটস আছে, সেটা তো আমরা ওনাদের থ্রু জেনেইছি। প্লাস নেচারকে কীভাবে আমরা টেক কেয়ার করতে পারি সেই জিনিসটা ওনারা আমাদেরকে অ্যাওয়ার করেছেন। সাথে আমাদের দুজন রিসোর্স পার্সন ছিলেন আজকে আমাদের সাথে, একজন দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে ডক্টর বিক্রম সাহা, আর আরেকজন ছিলেন ডক্টর দীপায়ন দাস ফ্রম আসাম গ্লোবাল ইউনিভার্সিটি। ওনারাও আমাদেরকে নেচার নিয়ে অনেক কিছুই বলেছেন, যেটা আই হোপ স্টুডেন্টরা ইন ফিউচার ইউজ করবেন। অ্যান্ড এই জিনিসটা আমরা গত বছর থেকে শুরু করেছি এবং আমরা যাদের সাথে কোলাবোরেশন করছি আমরা ভীষণই স্যাটিসফাইড ওনাদের সাথে কোলাবোরেশন করি, কারণ যেভাবে ওনারা প্রোগ্রামটা কন্ডাক্ট করেন আমার মনে হয় না অন্য কেউ এভাবে কন্ডাক্ট করতে পারতো। তাই এটা আমরা ইন ফিউচারও আবার কন্ডাক্ট করব এবং বারবার করে করবো এই জন্য, কারণ স্টুডেন্টরা কিছু শিখবে এবং ইন ফিউচার এখান থেকেই ওরা আরও কাউকে শেখাতে পারবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এবছর আমাদের কলেজ থেকে একজন স্টুডেন্ট লাচে ম্যানি লেপচা ও অ্যাডভেঞ্চার ক্যাম্পে গেছে। অ্যান্ড ওর ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হয়েছে চান্স পাওয়ার জন্য সেটা হচ্ছে এই ক্যাম্পটা আমরা লাস্ট ইয়ারও করেছিলাম, সেটা যে সার্টিফিকেটটা। তো আমি চাই আরও স্টুডেন্ট এগোক এই ব্যাপারের জন্য, তার জন্য আমরা এই ক্যাম্পটা বারবার করে অর্গানাইজ করবো। অ্যান্ড থ্যাংক ইউ টু নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব, তারা আমাদেরকে ভীষণভাবে হেল্প করছে এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য। প্রোগ্রামের কোঅর্ডিনেটর পর্বতারোহী ভাস্কর দাস জানিয়েছেন এই ট্রেক এবং ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অ্যাডভেঞ্চার তথা ট্রেকিংয়ে উৎসাহিত করেছেন, তাই তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের প্রোগ্রাম আগামীতেও অন্যান্য স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্যও করা হবে বলে জানান তিনি। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফ থেকে আজকে সেন্ট জেভিয়ার্স কলেজ নর্থ বেঙ্গলের তাদের ছেলেমেয়েদের নিয়ে আজকে একটা একদিনের অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা অর্গানাইজ করছি সামসিং এবং ইয়ংটংয়ে। বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা আছে এখানে যারা আলটিমেটলি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে। 51 জন ছাত্রছাত্রী, টিচার এবং সেই সঙ্গে আমাদের নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের এক্সপার্ট যারা তারা পার্টিসিপেট করছে আজকের এই ট্রেকিং প্রোগ্রামে। উদ্দেশ্য একটাই আছে কি যে এদের মধ্যে নেচার কনজারভেশনের গুরুত্বটাকে আরও বেশি করে এদেরকে ফিল করানো, সেই সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চারের মাধ্যমে এদের মধ্যে আত্মবিশ্বাসটা গড়ে তোলা। গত বছর থেকে এটা শুরু হয়েছে এই প্রোগ্রাম এবং আগামীতেও এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন কলেজ এবং স্কুলগুলোর সঙ্গে আমাদের চলবে। এখন রবিবারের আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। তবে যাত্রার শুরুতেই পাহাড়পুর মোড়ে পুলিশের সাথে কয়েক দফা তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কংগ্রেস নেতাকর্মীদের। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে এবছর পরীক্ষা দেবে প্রায় 26,000 পরীক্ষার্থী, জানালেন মাধ্যমিকের কনভেনার সুগত মুখার্জি। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।